তো প্রথমে যদি কুকুর বেড়াল বা কোনো অ্যানিমেল যদি কামড়ায়, তাহলে ফার্স্ট থিং যেটা আমরা বলি করতে সেটা হচ্ছে যে ক্লিন করা wound-টাকে। এটা খুব ইম্পর্টেন্ট যে রানিং ট্যাপ ওয়াটারে, মানে একদম কলের জলে কলটাকে খুলে একদম wound-টা ডাইরেক্টলি কলের জলের তলায় দিয়ে সোপ দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট অন্তত wound-টাকে পরিষ্কার করা দরকার। wound থেকে যদি প্রফিউজ ব্লিডিং হয়, wound-টাকে আগে ক্লিন করে তারপরে আমরা প্রেসার অ্যাপ্লাই করে এমার্জেন্সিতে পেশেন্টকে নিয়ে আসবো। তো এটাই প্রাইমারি ফার্স্ট এড বলতে। মেন স্টে অফ অ্যানিমেল বাইট ইজ দ্য ক্লিনিং অফ wound। ক্লিনিং অফ wound-টা ভীষণ ইম্পর্টেন্ট করা। এবং ডাব্লিউএইচও বলছে যে রানিং ট্যাপ ওয়াটারের তলায় wound-টাকে ডাইরেক্টলি প্লেস করে ভালো করে ক্লিন করে সোপ দিয়ে ক্লিন করে অন্তত 5 থেকে 10 মিনিট ক্লিন করা দরকার। ডাব্লিউএইচও আমাদের কিছু wound সিভিয়ারিটি গ্রেডিং করে দিয়েছে, যেগুলো স্পেশালি ইন্ডিয়ার মতো রেবিজ এন্ডেমিক কান্ট্রি, মানে ইন্ডিয়াতে রেবিজ বার্ডেনটা অনেকটা। তো গ্লোবাল যত রেবিজ ডেথ হয় তার মধ্যে ইন্ডিয়া কন্ট্রিবিউটস টু 36% অ্যাপ্রক্সিমেটলি টু রেবিজ ডেথস। কারণ ইন্ডিয়াতে অনেক রেবিজ কেসেস আনডকুমেন্টেড হয়ে যায়, অনেক জায়গায় আন্ডার ট্রিটমেন্ট হয়, যার জন্য অ্যাওয়ারনেস অ্যাবাউট রেবিজ প্রোফাইল্যাক্সিস আর অ্যানিমাল বাইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যখন একজন পেশেন্টকে আমরা কেউ নিয়ে আসবে এমার্জেন্সিতে, আমরা আগে wound-টা দেখি wound-টা কি রকম। খুব সহজ ভাষায় বলতে গেলে ডাব্লিউএইচও 3 ভাগে ভাগ করেছে wound-এর গ্রেডিং কে। বলছে যদি কোনো কুকুর বা বেড়াল ইনট্যাক্ট স্কিনের ওপর চেটে দেয় বা খাওয়ানোর সময় যদি তাদের স্যালাইভা কন্ট্যাক্টে আসে ইনট্যাক্ট স্কিনের ওপর, এখানে মাইন্ড রাখতে হবে যে কোনো রকম ব্রেক নেই স্কিনে, স্কিনের কন্টিনিউইটিতে কোনো ব্রেক নেই, কোনো কাটা নেই আগে থেকে, কোনো ইয়ে নেই, স্কিন একদম ইনট্যাক্ট, এটা ক্যাটেগরি 1 wound। ক্যাটেগরি 1 wound-এ আমাদের কিছু করতে হয় না, আমাদেরকে শুধু wound-টাকে ভালো করে ওয়াশ করতে হয়। কোনো রকম ভ্যাকসিন বা কোনো রকম মেডিসিন এখানে ইন্ডিকেটেড নয়। 2 নম্বর হচ্ছে ক্যাটেগরি 2 wound। ক্যাটেগরি 2 wound বলছে যে যদি কোনো রকম স্ক্র্যাচ হয়, এবং স্ক্র্যাচ যদি এমনি হয় এবং কোনো ব্লিডিং না থাকে স্ক্র্যাচে, এটা হচ্ছে মেন স্টে, যে ব্লিডিং যদি কোনো রকম না থাকে। যদি ব্লিডিং না থাকে কোনো রকম, আমরা অ্যাসেস করি wound-টাকে অ্যাসেস করে পেশেন্ট নর্মাল যে রেবিজ পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস যেটা পিইপি, সেইটা আমরা দিয়ে থাকি। ক্যাটেগরি 3 wound হচ্ছে এনি কাইন্ড অফ wound দ্যাট হ্যাজ ব্লিডিং। যদি কোনো রকম রক্তক্ষরণ হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে ক্যাটেগরি 3 হিসাবে আমরা ক্যাটেগরাইজ করব, এবং আর্জেন্টলি তাকে আমাকে রেবিজ ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে। তো রেবিজ ইমিউনোগ্লোবিউলিন দেওয়ার কারণটা আমি একটু পরে আসছি, যে কেন রেবিজ ইমিউনোগ্লোবিউলিন দেব apart from tetanus and rabies normal post exposure prophylaxis vaccination। ইনফেকশন অ্যাসোসিয়েটেড যে কোনো রকম ইনফেকশন হতে পারে, কিন্তু তার মধ্যে আমাদের সিভিয়ার ইনফেকশন যেগুলো নিয়ে আমরা খুবই কনসার্ন, এখনো হেলথ কেয়ার প্রোভাইডাররা যেগুলো নিয়ে কনসার্ন, সেটার প্রাইমারি কনসার্ন হলো রেবিস, যেটা একটা ভাইরাসের থেকে হয়ে থাকে, এবং দ্বিতীয় হচ্ছে টেটানাস, এবং আর বাকি বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে যেটা এই পার্টিকুলার অ্যানিমেল গুলোর মধ্যে নর্মালি রিসাইড করে থাকে। যেহেতু wound-টা ওপেন, বাইরে থেকেও এয়ারের কন্ট্যাক্টে এসে যে কোনো রকম ইনফেকশন কিন্তু wound-টায় আসতে পারে, যার জন্য ক্লিনিং অফ দ্য wound ইজ দ্য প্রাইমারি মেইনস্টে অফ দ্য ট্রিটমেন্ট। তো ইনফেকশনস অনেক রকম হতে পারে, কিন্তু মেইনলি আমরা কনসার্ন রেবিজ এবং যে এন্ডেমিক যে ইনফেকশনস গুলো আমাদের এখানে হয়ে থাকে সেগুলো নিয়ে। ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট হিসাবে বলে রাখি যে ক্লিনিং তো আমি বললামই, যে ক্লিনিং একদম রানিং ট্যাপ ওয়াটারের নিচে 5 থেকে 10 মিনিট সাবান দিয়ে ধোয়া দরকার প্রথমে।
তারপরে প্লাস মাইনাস পভিডন আয়োডিন সেটা আমরা ইউজ করতেও পারি, নাও করতে পারি, এখন খুব একটা ইন্ডিকেটেড নয়। বাট আমরা যেটা করে থাকি ম্যানেজমেন্টে সেটা হচ্ছে ইমিডিয়েট একটা টেটানাস দিয়ে থাকি। টেটানাস দু রকমের হয় এবার, রেবিজের মতনই টেটানাস ভ্যাকসিন যেটা হয় সেটা, একটা টেটানাস ভ্যাকসিন দিয়ে থাকি আর একটা টেটানাস ইমিউনোগ্লোবুলিন দিয়ে থাকি। স্পেশালি ডিপ কাট যদি হয় আমরা 250 ইউনিটস টেটানাস ইমিউনোগ্লোবুলিনও দিয়ে থাকি। এবার ইমিউনোগ্লোবুলিন দেওয়ার র্যাশনালটা যেটা বা লজিকটা যেটা, সেটা হচ্ছে ভ্যাকসিন যেটা আমরা দিই সেটা অন্তত 2 থেকে 3 সপ্তাহ পরে কাজ করা শুরু করে। তো এই 2 থেকে 3 সপ্তাহ কিন্তু আমাদেরকে প্রোটেকশন দেয় এই ইমিউনোগ্লোবুলিন। তো টেটানাস ইমিউনোগ্লোবুলিন দেওয়া খুব জরুরি। এবং ক্যাটেগরি 3 উন্ড যদি হয় তাহলে আমাদের অবশ্যই প্রেফারেবলি 24 ঘন্টার মধ্যে যেখানে উন্ড হয়েছে ওটার ইন অ্যান্ড অ্যারাউন্ড আমাদেরকে রেবিজ ইমিউনোগ্লোবুলিন দিতে হয়। এবং এই রেবিজ ইমিউনোগ্লোবুলিন যেটা আমরা দিই সেটা দু রকমের হয়ে থাকে, একটা হিউম্যান হয় আর একটা ঘোড়ার সেরাম থেকে নেওয়া হয়। তো ইকুয়াইন আর হিউম্যান, ইআরআইজি আর এইচআরআইজি, এই দুটো ফরম্যাটে পাওয়া যায়। এই দুটো ফর্মে আমরা ইমিউনোগ্লোবুলিন পাই এবং এই ইমিউনোগ্লোবুলিন বডি ওয়েট অনুযায়ী আমাদেরকে দিতে হয়। আমাদের যেখানে যেখানে ক্ষত হয়েছে সেখানের অ্যারাউন্ড এবং সেটার মধ্যে আমাদেরকে ইমিউনোগ্লোবুলিন দিতে হয় এবং যতটা বেঁচে থাকে সেটা আমরা ইন্ট্রামাসকুলারলি দিয়ে দিই। আর রেবিজের যে ভ্যাকসিনটা আমরা দিই সেটা আমরা 4টে ডোজ দিয়ে থাকি। একটা হচ্ছে আমরা ডে 0 বা যেদিন ক্ষতটা হয়েছে সেই দিন আমরা ইন্ট্রামাসকুলারলি 0.5 ml আমরা দিই। তারপরে আমরা ডে 3-তে দেব, ডে 7-এ দেব, আর ডে 14 to 28 এর মধ্যে যে কোনো একদিন আমরা দিয়ে থাকি রেবিস ভ্যাকসিন। এবং তার সাথে আমরা ডিটারমাইন করব যে মুন্ডের ক্ষত কতটা, এবং সেটা মুন্ডটাকে অ্যাসেস করে আমরা কিছু ওরাল অ্যান্টিবায়োটিক্সও দিতে পারি। রেবিজ কিন্তু একটা মারণ রোগ। রেবিজ যদি একবার কেউ আক্রান্ত হয় তার কোনো ট্রিটমেন্ট নেই সাপোর্টিভ ট্রিটমেন্ট ছাড়া। এখন অবধি আমরা কোনো ট্রিটমেন্ট খুঁজে পাইনি। এর মেন কারণ হলো রেবিজ ভাইরাস যেটা, সেটা রেট্রোগ্রেডলি ট্রাভেল করে আমাদের নার্ভের মধ্যে দিয়ে, এবং যেখান থেকে এফেক্ট হয়েছে সেখান থেকে রেট্রোগ্রেডলি ট্রাভেল করে আমাদের ব্রেনে গিয়ে এফেক্ট করে এবং সেটা ব্রেনের টিস্যুটাকে ফুলিয়ে দেয় এবং ইনফেকশন করে দেয় ওখানে, যেটাকে আমরা রেবিজ এনকেফেলাইটিস বলে থাকি। এবং তার জন্য যে হাইড্রোফোবিয়া, যেটা খুবই কমন, যেটা অনেকেই শুনে থাকবেন, যে জলাতঙ্ক যেটা আমরা বলি, যে জল থেকে আহ, মানে ভয় পাওয়া, বা ইভেন এয়ার থেকে এয়ারোফোবিয়া হয়, হাওয়া থেকে ভয় পাওয়া। এবং যদি কেউ মানে জানতে চান যে কি করে সাসপেক্ট করবেন যে কারোর রেবিজ আছে কিনা বা হয়েছে কিনা, পেশেন্ট ইরিটেবল হয়ে যাবে, কনফিউজ থাকবে, হয়তো উল্টোপাল্টা কথা বলবে, মানে নর্মাল সেন্সোরিয়ামে থাকবে না। বা আপনার যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে পশুটি কামড়েছে সেই পশুটিকে 1 সপ্তাহ অবজারভেশনে রাখা, যে সেই পশুটির মধ্যে কোনো চেঞ্জেস আসছে কিনা, সেই পশুটি মারা যাচ্ছে কিনা, বা সেই পশুটির থেকে অত্যাধিক স্যালাইভেশন হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতে পারি। কিন্তু একবার রেবিস কারোর আক্রান্ত হয়ে গেলে খুবই দুঃখের বিষয় যে এখনো কোনো ট্রিটমেন্ট অ্যাভেলেবেল নেই এবং 100% মর্টালিটি এই রোগটি। তার জন্য এত স্ট্রেস আমরা এমার্জেন্সি ফিজিশিয়ান এবং যারা পাবলিক হেলথ ফিজিশিয়ানস আছেন তারা প্রচুর স্ট্রেস দিচ্ছেন যে আমাদের দেশে এই রেবিস বার্ডেনটা কমানোর একমাত্র উপায় হচ্ছে এই ডাব্লিউএইচও যে প্রোটোকল সেট করে দিয়েছে সেই অনুযায়ী আমাদেরকে ট্রিট করতে হবে, এবং পেশেন্টসরা যাতে অ্যাওয়্যার থাকে এই ডিজিজটা সম্বন্ধে, এবং এই ডিজিজটা কতটা সিরিয়াস, এবং এটা কত ইজিলি আমরা এটাকে মানে ইউনো আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি এই ডিজিজটা সংক্রমণকে। আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ইমিউনো কম্প্রোমাইজ যারা, বা বাচ্চা বা খুব বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে আমরা একটু এক্সট্রা প্রিকশন নিই।
তাদের ক্ষেত্রে উন্ড গুলোকে একটু বেটার ভালোভাবে একটু বেশি ভালোভাবে ক্লিন করি, তাদের জন্য প্রোফাইল অ্যাক্সিস রেবিস পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস প্রোটোকল অনুযায়ী সেটা ইমিউনোগ্লোবিউলিন হোক বা ভ্যাকসিন হোক সেটা অবশ্যই ইন্ডিকেটেড। এবং আমরা চেষ্টা করি এই পেশেন্টসদের অ্যান্টিবায়োটিক দিয়ে ডিসচার্জ করার, ওরাল অ্যান্টিবায়োটিক্স কিছু আমরা দিয়ে ওনাদের ডিসচার্জ করি এবং খুব ক্লোজ ফলো আপে রাখি যে কোনো রকম ইনফেকশন উন্ডটা অ্যাসেস করি এভরি 2 to 3 days। এবং উন্ডটা কিরকম আছে, উন্ডটাতে কোনো সোয়েলিং হচ্ছে কিনা, লাল হয়ে যাচ্ছে কিনা, পুঁজ বেরোচ্ছে কিনা, এইগুলো আমরা ক্লোজলি মনিটর করি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টসদের স্পেশালি। কিন্তু ওনাদের যা নর্মাল ট্রিটমেন্ট সেগুলো আমরা একটু হাইপার ভিজিল্যান্ট হয়ে যাই, স্পেশালি যখন আমরা বাচ্চা বা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টসদের আমরা আহ, যখন অ্যানিমাল বাইট ট্রিট করি। কি কি করা উচিত বলতে অনেকে জিজ্ঞেস করেন যে ওই জায়গায় জল লাগাবেন কিনা। তো প্রথম প্রথম জল না লাগানোই বেটার। কারণ যদি স্পেশালি যদি ডিপ উন্ড হয় তাহলে রেগুলার ড্রেসিং এর মধ্যে থাকা ভালো। এবং ওরাল অ্যান্টিবায়োটিক্সটা ঠিক করে ঠিক ডোজে যে কমপ্লিট কোর্সটা করা দরকার। এবং অ্যাপ্রোপ্রিয়েট ভ্যাকসিন নেওয়ার সময় সময়, যেমন আমি বললাম ডে 0, ডে 3, ডে 7 আর ডে 14 to 28 এর মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ডোজ গুলো নেবা। এবং উন্ড গুলোকে দেখা যে উন্ডে, যেমন আমি আগে বললাম, উন্ডে কোনো ব্যথা নতুন করে আসছে কিনা, কোনো ফুলে যাচ্ছে কিনা, লাল হয়ে যাচ্ছে কিনা, ওই হাতের এরিয়াতে লাল কিছু ভাব ছড়াচ্ছে কিনা, গরম হচ্ছে কিনা ওই এরিয়াতে, এইগুলো দেখা। এবং বাকি কোনো ইনফেকশনের কোনো চান্স এগুলো দেখা এবং ক্লোজ মনিটরিং এ থাকা। এবং আমি যেটা বললাম যে কিছু অন্তত 1 সপ্তাহ যে অ্যানিমেলটি কামড়েছে সেই অ্যানিমেলটিকে ক্লোজ অবজারভেশনে রাখা, যে তার এক্সেসিভ স্যালাইভেশন হচ্ছে কিনা, সে ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে কিনা, বা অ্যানিমেলটির মৃত্যু হচ্ছে কিনা, এইগুলো দেখা খুব ইম্পর্টেন্ট। এবং এগুলো যদি থাকে তাহলে আপনার ডক্টরের কাছে গিয়ে ইমিডিয়েটলি কনসাল্ট করা উচিত।